শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 4 চৈত্র 1420 বাংলা 18 মার্চ 2014 মঙ্গলবার। চমৎকার একটি দিন শুরু হলো। আর চৈত্র মাস তো ভীষণ গরম গরম ঠান্ডা থেকে অনেকেরই অসুখ বিসুখ হচ্ছে। আমাদের রুম্মানও বোধহয় একটু অসুস্থ, তারপরেও আমরা খুব আনন্দিত যে সে আজকে আমাদের সাথে রয়েছে এবং আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য 2 ঘন্টা তো রয়েছেই, সেই 2 ঘন্টায় দুজন অতিথিও থাকবেন আমাদের সাথে, তাদের সাথে কথা বলবো। আমরা দুজন রয়েছি, আমি অদিতি এবং আমি রুম্মান। শুভ সকাল। শুভ সকাল রুম্মান, কেমন আছো? আমি তো ভালো আছি এবং আমি দর্শকদেরকে বলছিলাম যে তুমি একটু অসুস্থ। অল্প অসুস্থ, তারপর আমি মেরিল স্প্ল্যাশ রাঙা সকালের উপস্থাপনার লোভ সামলাতে পারিনি, কারণ আমাদের এই অনুষ্ঠানে প্রতি 2 ঘন্টা আমরা দুজন আলোকিত মানুষকে নিয়ে প্রতিদিন ফিরি। আজও প্রথম ঘন্টায় আমরা আমন্ত্রণ জানিয়েছি সমাজকর্মী এবং উন্নয়ন সংগঠক আরিফুর রহমানকে। আমরা আমাদের অতিথির সাথে কথা বলবো এবং ফাঁকে ফাঁকে মাছরাঙা নিউজ স্টুডিও থেকে মাছরাঙা সংবাদ জেনে নেব। চলুন দর্শক, আমাদের অতিথিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুবই ভালো আছে। চট্টগ্রামের মানুষ আপনি? জি। চট্টগ্রাম থেকে এসেছেন? জি হ্যাঁ, গতকালকে চট্টগ্রাম থেকে। এই জন্য আপনাকে বিশেষ একটি ধন্যবাদ তো দিতেই হয় আমাদের আমন্ত্রণে আপনি বিশেষ করে চট্টগ্রাম আমাদের খুব প্রিয় একটা জায়গা, পাহাড় সমুদ্র সবকিছুই পাওয়া যায় সেখানে, মানে প্রকৃতির সমন্বয় আর কি। আপনার জন্ম তো বোধহয় সীতাকুণ্ডে। সীতাকুণ্ডে। ছোটবেলায় সীতাকুণ্ডর কথা মনে আছে? হ্যাঁ অবশ্যই, আমি সেখানে জন্মগ্রহণ করেছি, সেখানে বড় হয়েছি, এখন আমি সেখানে কাজ করি। সীতাকুণ্ড হচ্ছে মানে বাংলাদেশের একটা অত্যন্ত সুন্দর এবং একটা ভালো প্রাকৃতিক স্থান। এটা একদিকে হচ্ছে বঙ্গোপসাগর, একদিকে হচ্ছে আপনার চন্দ্রনাথ পাহাড়, অর্থাৎ যেখানে পাহাড় এবং সমুদ্রের সম্মিলন ঘটেছে। এবং আপনি জানেন যে সীতাকুণ্ড এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় তীর্থস্থান। তো সবকিছু মিলিয়ে সীতাকুণ্ডের একটা প্রাকৃতিক আবেদন, হ্যাঁ সৌন্দর্য এবং এটা খুবই আবেদনময়ী এই জায়গা। তো আপনার বেড়ে ওঠায় এই প্রকৃতির কতটুকু অবদান আছে? আমি মনে করি যে অনেক বেশি অবদান। কারণ হচ্ছে যে আমরা আসলে আমাদের পুরো জীবনটাই কিন্তু প্রকৃতি থেকে নেওয়া, এবং প্রকৃতি থেকে আমরা কিন্তু আসলে শিখি। আমরা যখনই প্রকৃতিকে আমরা অস্বীকার করি বা এটাকে আমরা আপনার বুঝতে না চাই বা অবহেলা করি, তখনই কিন্তু প্রকৃতি প্রতিশোধ নেয় আমাদের উপর। তো সুতরাং আমার যে কর্মকাণ্ড, আমার যে বেড়ে ওঠা, আমি মনে করি যে এখানে প্রকৃতির একটা বড় শিক্ষা আছে। পরবর্তীতে আমরা আলোচনা করলে আপনি বুঝবেন যে আমার কাজের সাথে প্রকৃতির একটা কিভাবে মিলগুলো আছে এবং প্রকৃতি কিভাবে শিখেছি, কিভাবে সেটা এখন করছি। আপনার বেড়ে ওঠার গল্প শুনি, ছোটবেলায় কেমন ছিলেন? ছোটবেলার যে স্মৃতি আমার, এটা আমার খুবই ভালো। যে আমি আগে বলেছি যে আমি সীতাকুণ্ডের মহাদেবপুর বলে একটি গ্রাম, পাহাড়ের পাদদেশে, সেই গ্রামে আমি জন্মগ্রহণ করেছি, সেখানে বড় হয়েছে এবং সেখানকার যে প্রাইমারি স্কুল, সেই স্কুলে পড়েছি। সীতাকুণ্ডে যে স্কুল, এটি 100 বছরের পুরনো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করেছি। আমাদের এই স্কুলটি অত্যন্ত একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উত্তর চট্টগ্রামে। আমাদের এই স্কুলে একসময় হেডমাস্টার ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই ধরনের ব্যক্তিত্ব এই স্কুল পরিচালনা করেছে। তো এটি 100 বছর অনেক পুরনো এই স্কুলটি। আমি সেই স্কুলে পড়াশোনা করেছি, সেখানেই ছাত্রদের নিয়ে কাজ করেছি, সংগঠন করেছি, ছাত্র আন্দোলন করেছি। তো সুতরাং সীতাকুণ্ডের সাথে আমার একদম নারীর সম্পর্ক। একদম স্কুল জীবন থেকেই তার মানে এই যে সংগঠক হিসেবে আপনার যে ভূমিকা, সেটা প্রস্ফুটিত হয়েছে। জি, আমি যদি একটু ফিরে তাকাই, সেটা হচ্ছে যে আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন থেকে একটা জাতীয় শিশু সংগঠন, আপনারা জানেন খেলাঘর, আমি এই সংগঠন দিয়ে আমার পদযাত্রা শুরু। তো তার সদস্য হওয়া, তারপর কাজ করা, শিশুদেরকে সংগঠিত করা, শিশুদের নিয়ে বিভিন্ন কর্মসূচি, আসলে ওইটাই ছিল আমার প্রথম। আপনি তো একসময় ছাত্র আন্দোলনের সাথে জড়িত। জি, এরপরে আমি যখন স্কুল জীবনে আসি, তারপর যখন কলেজ জীবনে যাই, তখন প্রগতিশীল ছাত্র আন্দোলনের সাথে খুব সক্রিয়ভাবে জড়িত ছিলাম। আচ্ছা, আপনার জীবনের গল্পগুলো আমরা বিস্তারিত শুনবো, তবে তার আগে আপনার সম্পর্কে ছোট্ট করে আমরা দর্শকদের একটু জানিয়ে দিই। অদিতি। দর্শক, আমাদের সাথে রয়েছেন আরিফুর রহমান, একজন উন্নয়ন কর্মী সংগঠক। ছাত্রদের অধিকার সংরক্ষণের আন্দোলন দিয়ে পথ চলা শুরু, দীর্ঘ প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে সমাজ উন্নয়ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছেন আরিফুর রহমান ও তার যুব বন্ধুদের যৌথ উদ্যোগে 1985 সালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা হতে যাত্রা শুরু করে বেসরকারি সমাজ উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন, ইপসা। বর্তমানে তিনি এই সংগঠনটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজ উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন, ইপসা মানবাধিকার, জনসচেতনতা, তথ্য প্রযুক্তি উন্নয়ন, দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা, দক্ষ স্বেচ্ছাসেবক বিনির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য সেবা, ক্ষুদ্র ঋণ ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক নানা কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করে আসছে। উন্নয়ন সংগঠক হিসেবে সুদীর্ঘ কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র হতে অত্যন্ত সম্মানজনক আইজেনহাওয়ার ফেলোশিপ অর্জন করেছেন।
এছাড়াও আন্তর্জাতিক যুব শান্তি পুরস্কার, চট্টগ্রামের বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশন কর্তৃক শ্রেষ্ঠ সমাজকর্মী হিসেবে স্বর্ণপদক সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এই যে এত পুরস্কার, এত সম্মাননা, সেগুলোর পেছনে লম্বা একটি ইতিহাস রয়েছে। সেই ইতিহাসে আমরা উদ্ঘাটনের চেষ্টা করছিলাম। আবারও চলে যাচ্ছি স্যার আপনার সেই শৈশবের গল্পে। ছোটবেলার একটা প্রভাব তো অবশ্যই থাকে বড়বেলার কাজগুলোতে, পরিবারেরও একটি প্রভাব থাকে। আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই, কেমন ছিল আপনাদের বেড়ে ওঠা পরিবারে? আমার বেড়ে ওঠার বিষয়টি আমি যদি একটু ফিরে তাকাই, আমার বাবা একজন সরকারি চাকুরে ছিলেন, কিন্তু উনি সরকারি চাকুরে হলেও উনি সবসময় সামাজিক কর্মকাণ্ডের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিল। এবং আমি দেখেছি যে সেখানে মানুষের যে কোনো অন্যায়, অবিচার অথবা কোনো সমস্যায় পড়লে সেখানে উনি একজন অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, এবং দেখেছি সেখানে সামাজিক সমস্যাগুলো নিজস্ব উদ্যোগে কিভাবে উনি সমাধান করেছেন, খুব ছোটবেলা থেকে দেখেছি। এবং সারাক্ষণে দেখতাম যে অফিস টাইমের পরে উনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে উনি মিশতেন, কথা বলতেন। এটা একটা আসলে প্রভাব পড়েছে ছোটবেলা থেকে, যে কেন এত মানুষ আমার বাবার সাথে এত সম্পর্ক, এত বন্ধুত্ব। তো তখন তো আসলে এগুলো ঠিক বুঝতে পারিনি। পরে যখন বড় হয়ে বুঝলাম যে আসলে উনি একজন নাগরিক হিসাবে, এক সামাজিক দায়িত্ব হিসেবে উনি এটা করছেন, যে উনি কিন্তু পারতেন যে ওনার অফিস আর কাজ আর পরিবার এটা নিয়ে ব্যস্ত থাকতে, কিন্তু তার বাইরে গিয়ে উনি সমাজের মানুষের সাথে মিশা, তাদের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করেছেন। তো এটা আমাকে খুব প্রভাবিত করেছে। আর আমরা হচ্ছে 4 ভাই, আমি হচ্ছে মেজো। তো আমরা আমাদের সব ভাইরাই কম বেশি বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। এখনো একজনই শুধুমাত্র সরকারের সাথে কাজ করছেন, আর বাকি আমরা সবাই কিন্তু বেসরকারি পর্যায়ে আমরা বিভিন্নভাবে আমরা কাজ করার চেষ্টা করছি। আমাদের 1 বোন এবং 4 ভাই পরে 1 বোন। তো ফলে আমাদের ছোটবেলা থেকে বেড়ে ওঠা হয়েছে একটা মানে কোএক্সিস্টেন্স, অর্থাৎ আমরা প্রত্যেকের মতামত, চিন্তা ভাবনাকে আমরা সম্মান করে, শ্রদ্ধা করে আমরা পরস্পর আমরা বেড়ে উঠেছি। 4 ভাই এবং 1 বোন, আপনারা তো এখন সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু ছোটবেলায় আপনাদের কেমন খুনসুটি হতো সেটা আমরা শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আমরা কথা বলছিলাম উন্নয়ন কর্মী সংগঠক আরিফুর রহমানের সাথে। ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। ধন্যবাদ সাথেই থাকবার জন্য। আমরা কথা বলছিলাম উন্নয়ন কর্মী সংগঠক আরিফুর রহমানের সাথে। স্যার, আপনার ছোটবেলার কথা জানছিলাম, পরিবারের কথা জানছিলাম, ভাই বোনদের প্রসঙ্গ আসছে। এই যে ছোটবেলা থেকেই সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, বা একটা মনোবৃত্তি ছিল এরকম, আপনাদের বলছিলেন যে সব ভাই বোনদের মধ্যেই তো লিডারশিপ গ্রো করার ব্যাপার থাকে। 4 ভাই 1 বোন, মানে 5 ভাই বোনের মধ্যে কে লিডার ছিল, কে দাদাগিরি করতো? এটা এখন বললে হয়তো নিজের মানে পড়ে যাবে, তো আমি আসলে মানে এভাবে অভ্যস্ত না নিজেরটা বলা। তারপর বলে যে দেখা গেল যে আমি বাড়িতে মেজো হলেও মোটামুটি পারিবারিক কর্মকাণ্ড, আর আমি যেহেতু সামাজিক কর্মকাণ্ডের সাথে খুব ছোটবেলা থেকে জড়িত ছিলাম, দেখা গেল যে মানে এইসব ব্যাপারে আমারই হয়তো একটা বড় ভূমিকা থাকতো। তো আমি ঠিক লিডার বলবো না পরিবারে, মানে আমার ভূমিকাটা একটু বেশি ছিল, আপনি দাদাগিরি বেশি করতেন, মানে পজিটিভ অর্থে আর কি। শৈশবের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? আচ্ছা, যেটা মিস করি, যে ধরেন আমরা যেহেতু সবাই একসাথে ছিলাম তখন, এখন আমরা জীবন জীবিকার কারণে এক একজন এক এক জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে গেছি। এটা খুব মিস করি, যে এখন ভাই বোনদের সাথে আসলে এখন ওকেশন ছাড়া টেলিফোন, ফেসবুক, স্কাইপ এগুলোতে যোগাযোগ হয়। এটা একটা গেল। আর আরেকটি বিষয় আমি একটু বলে রাখি, আসলে আমার এই বেড়ে ওঠার পিছনে আমার পরিবার, আমার মায়ের অবদানটা খুব বেশি। কারণ আমার বাবা আমরা যখন ছোট ছিলাম তখন উনি গত হয়েছেন। তো এরপর থেকে আসলে মাই ছিল আমাদের বাবা এবং মায়ের মতো। তো আসলে আমার মা একজন গৃহিণী এবং উনি অত্যন্ত একজন সংগঠক। উনি আমরা দেখেছি কিভাবে খুব শক্ত হাতে পরিবারের হাল ধরতে হয়, প্রত্যেকটা বাচ্চাকে কিভাবে পড়াশোনা করতে হয়। আমরা ওনার কাছ থেকে শিখেছি যে জীবনে বড় হতে হলে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এবং উনি অনেক কষ্ট করেছেন। আমরা দেখেছি যে কিভাবে স্যাক্রিফাইস করতে হয়, আপনি একটা ভালো ফলাফলের জন্য কিভাবে আপনার লেগে থাকতে হয়, এগুলো কিন্তু ওনার কাছ থেকে শেখা। আপনি ছাত্র হিসেবে কেমন ছিলেন? আমি ছাত্র হিসেবে ভালো ছিলাম, কিন্তু আমি বলবো যে আমি যেহেতু একাডেমিক কর্মকাণ্ডের বাইরে আমি কো কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলাম, এবং সংগঠন করেছি একদম ছোটবেলা থেকে। তো যার কারণে ওই একাডেমিক রেজাল্টের দিক থেকে চিন্তা করলে ঠিক আসলে ওরকম মানে ভালো না আর কি। কিন্তু আপনার একাডেমিক যে আদার পারফরমেন্স, ওগুলোতে আমি খুব ভালো ছিলাম, পড়াশোনা করেছি সুন্দরভাবে। কিন্তু আমি ঠিক ওই যে একাডেমিক রেজাল্টের জন্য পড়াশোনা, আসলে ওইটা আমার মনোবৃত্তি ছিল না কখনোই।
আপনি ছাত্রাবস্থায় বিএনসিসি করতেন। জি। কলেজে থাকা অবস্থা। হ্যাঁ, তো এই সংগঠনটি আপনাকে আপনার যে আজকের যে অবস্থান সেটি তৈরিতে কতটুকু সহায়তা করেছে? বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এটা আমি জয়েন করি আমি যখন কলেজে আসি এবং আজকে যে ইপসা সেই ইপসাও কিন্তু তৈরি করেছিলাম যখন কলেজে পড়ি, অর্থাৎ যখন ইন্টারমিডিয়েটে পড়ি। হ্যাঁ, আমি যখন ইপসা তৈরি করি আমার বন্ধুরা সহ, তখন আমাদের সবার এভারেজ বয়স ছিল 18 বছর। আচ্ছা। তো আমি শৃঙ্খলা শেখার জন্য যেহেতু খুব কর্মোদ্যোগী মানুষ ছিলাম, তো দেখলাম যে এটা একটা অনেক ভালো একটা উপায়। আমাদের কলেজে যেহেতু বিএনসিসি আছে, স্যাররা আমাদেরকে বুঝালেন, তখন আমি সদ্যোগে আমি ক্যাডেট করে জয়েন করি এবং সেখানে ক্যাডেট, আপনি জানেন যে এটা একটা প্রসেস, অনেক ট্রেনিং করতে হয়, ক্যাম্প করতে হয়। সেখান থেকে কিন্তু আমি কিভাবে একটা শৃঙ্খলার মাধ্যমে একটা রেজিমেন্টাল অ্যাপ্রোচে কিভাবে আপনার কাজ করা যায়, এগুলো কিন্তু সেখান থেকে শিখেছি। জি, জি। এবং সেখানে আমি নেতৃত্ব দিয়েছি সেখানে। তাই তো ফলে হচ্ছে কি, এখান থেকে আমার অনেক কিছু শেখা এবং যেটি আমি পরবর্তীতে সংগঠন জীবনে এসে আমাকে সেগুলো রেপ্লিকেট করতে সহযোগিতা করেছে। এই যে এত অল্প বয়সে আপনি বলছেন যে আপনারা সবাই মোটামুটি 18 কাছাকাছি ছিলেন, তো এত অল্প বয়সে একটি সংগঠন দাঁড় করানো এটা নিশ্চয়ই খুব সহজ ছিল না। এর একদম জন্মলগ্নের কথা জানতে চাই। শুরুতে তো ইয়ং পাওয়ার নাম ছিল। ইয়েস, হ্যাঁ। এই নামটি কে দিয়েছিল? হ্যাঁ, এটি আমি আসি নামের দেওয়ার আগে যে প্রেক্ষাপটটা বলি তাহলে বুঝতে পারব। সেটা হলো যে 80-র দশকে আমাদের যুব সমাজের, বিশেষ করে ধরেন আমাদের ওই বয়সের একটা খুব অস্থিরতা কাজ করছিল তখন। আপনারা জানেন যে তখনই বাংলাদেশে প্রথম এই মাদক দ্রব্যের আসলে অপব্যবহার বা এটার ইন্ট্রোডিউসটা হয় তখন। আমরা দেখেছি, যদি আমরা গ্রামে বড় হয়েছি, সেখানেও আমরা দেখলাম যে এটার প্রকোপ। তারপর তখনই কিন্তু ছাত্রদের মধ্যে অস্থিরতা শুরু হয়। আপনারা জানেন, আপনি একটু রিকল করলে যে তখনই আপনার বাংলাদেশের সামরিক শাসনের খুব ছিল এবং ছাত্রদের উপর যথেষ্ট নিপীড়ন হয়েছে। সবকিছু মিলিয়ে খুব একটা অস্থির সময় কাজ করছিল। তো তার বিপরীতে দাঁড়িয়ে একটা ইতিবাচক, একটা সুন্দর, একটা আলোকিত একটা যুবগোষ্ঠী তৈরি করার জন্য আমরা কিছু কিছু কাজ করছিলাম অসংগঠিতভাবে। তো তখনই আমরা জানতে পারি যে জাতিসংঘ থেকে 1985 সনকে আন্তর্জাতিক যুববর্ষ ঘোষণা করা হয়েছে, আচ্ছা, ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার, যে ওই বছর সারা পৃথিবীব্যাপী যুবদের জন্য অনেক ধরনের কর্মকাণ্ড করবে। তো এখনো জানেন যে জাতিসংঘ বিভিন্ন সময় বিভিন্ন দশক ঘোষণা করে, বর্ষ ঘোষণা করে। তো আমরা এই সংবাদটি পত্রিকায় পাওয়ার পরে, তখন কিন্তু এই ইন্টারনেট, টেলিভিশন এগুলো কিন্তু অত ছিল না, ছিল না, হ্যাঁ, পত্রিকায় ছিল। এবং আমরা জাতিসংঘ থেকে আমরা তখন নিউজ পেতাম, আমাদের স্কুলে এবং কলেজের যে পাঠাগারে বইপত্র আসতো, ওখান থেকে আমরা এগুলো জানতে পারি। তখন আমরা চিন্তা করি যে তাহলে আমরা 1985 সনটাকেই আমরা বাছাই করি যে যুবদের জন্য ইতিবাচক একটা কর্মকাণ্ড করব। তখন আমরা সেখানে আমাদের সীতাকুণ্ডে, সে মহাদেবপুর গ্রামের এবং আশেপাশে আর অন্যান্য গ্রামের ছেলেরা বসে, আসলে তখন আমাদের সাথে তখন কোনো মেয়ে যোগ দেয়নি, পরবর্তীতে এসে যোগ দিয়েছে। আমরা একটা ছোট্ট যুব সমাবেশ করি এবং সেই সমাবেশটি ছিল 1985 সনের 20 মে। মূল উদ্দেশ্য ছিল যুবদেরকে মাদকদ্রব্য থেকে আমরা দূরে রাখবো, যুবকদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড বা সহিংসতা থেকে দূরে রাখবো এবং তাদেরকে একটা ইতিবাচক ভাবধারায় তাদেরকে গড়ে তুলবো। এই চিন্তা থেকে আমরা একটা সংগঠন করি এবং তার নাম দেওয়া হয় ইয়ং পাওয়ার। তো মূল ছিল যে যুবদেরকে একটা পজিটিভ ফোর্স হিসাবে গড়ে তোলা। তো 1985 সনের 20 মে হচ্ছে আমাদের ফাউন্ডিং ডে। তো সেই সংগঠনটি পরবর্তীতে, আমি আরো পরবর্তীতে আলোচনা এটা জানাবো, যে আমরা বেশ কয়েক বছর তখন যুবদের নিয়ে অনেক ধরনের কর্মকাণ্ড করেছি। শুরু করেছিলাম একটি গ্রাম থেকে, মহাদেবপুর। আচ্ছা, পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য গ্রামে ছড়িয়ে পড়ে এবং আমরা অত্যন্ত সফল হয়েছিলাম তখন। বিশেষ করে আমাদের যারা সদস্য ছিল, আমাদের যারা স্বেচ্ছাসেবী ছিল, প্রত্যেকে আমরা শপথ করেছিলাম যে আমরা ধূমপান থেকে মুক্ত থাকবো, মাদকদ্রব্য থেকে মুক্ত থাকবো, আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত থাকবো না। আমরা সমাজ উন্নয়ন অনেকগুলো কাজ, যেমন আমরা বৃক্ষরোপণ, আমরা যুবদের জন্য অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের খেলাধুলার আমরা শুরু করি, এগুলো একটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তখন। একটা শপথ বোধহয় এরকমও ছিল যে যতদিন আপনাদের সংগঠন প্রতিষ্ঠা না পাবে আপনাদের দলের কেউ বিয়ে করবে না। এটা আমরা আরো কিছুদিন পরে নেই, একটা পর্যায়ে দেখলাম যে আমাদের এলাকায় এরকম অনেক সংগঠন গড়ে উঠেছে, তারপর এগুলো আবার বন্ধ হয়ে গেছে। তো আমরা এগুলো খুঁজে বের করার চেষ্টা করলাম সেই বয়সে, আচ্ছা কেন এটা হলো। তার মধ্যে একটা দেখলাম যে আপনার এলাকা থেকে যখন চলে যায়, তো কেন চলে যায়, তখন এগুলো দেখলাম যে জীবন জীবিকার একটা অন্যতম কারণ। আরেকটা হলো যে বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে মানুষ সবাই সংসার নিয়ে ব্যস্ত থাকে, স্বাভাবিক, এটা তো একটা আপনার স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো তখন সংগঠনের সময় দিতে পারে না। তো আমরা একটু যারা মূল সংগঠক ছিলাম, আমি সহ, তখন আমরা সবাই চিন্তা করলাম, তখন আমরা একটা টার্গেট সেট করলাম যে আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম যে পড়াশোনা শেষ করব, তারপর এটা করব, করে 2000 সনকে টার্গেট করলাম যে 2000 সন হচ্ছে আমাদের টার্গেট। 2000 এর আগে আমরা কেউ ফ্যামিলি করব না, হ্যাঁ, কি বিয়ে শাদী করবো না, এটা আমরা টার্গেট সেট করি।
এবং শুনে খুশি হবেন, আমরা যারা সেই প্রমিস করেছিলাম আমরা সবাই সেই প্রমিস রেখেছিলাম। শুরুতে কতজন সদস্য ছিল? আমরা 14 জন যুবক আমরা এই সংগঠনটা প্রতিষ্ঠার জন্য আমরা প্রথম উদ্যোগ নিই এবং তারাই সদস্য ছিলাম। পরবর্তীতে অনেক সংখ্যা বেড়ে যায়। একই কলেজে ছিলেন আপনারা? আমরা একই কলেজ, এবং এখানে একটা খুব রিমার্কেবল, এখন হয়তো এটা নিয়ে গবেষণা হতে পারে, আমরা কলেজ থেকে ছিলাম, মাদ্রাসা থেকে ছিলাম। তখন তো ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না গ্রামে, মাদ্রাসা এবং স্কুল ছিল। আমরা 14 জনেই কিন্তু কলেজ এবং মাদ্রাসা থেকে আসে, আলিয়া মাদ্রাসা। আমরা এই গল্পে ফিরতে চাই, তবে ছোট্ট একটা বিরতির পর। অদিতি, অবশ্যই আমরা একটি বিরতি নিয়ে ফিরি দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য। রুম্মান এবং অদিতি আছে উন্নয়ন কর্মী সংগঠক আরিফুর রহমানের সাথে। স্যার, আপনাদের ইয়াং পাওয়ারের কথা শুনছিলাম, পরবর্তীতে যেটা ইপসা হয়েছে, ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন, এই নাম পরিবর্তনটা কেন হয়েছিল? আচ্ছা, আপনারা হয়তো জানেন যে 1991 সনের 29শে এপ্রিল এটা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয় বাংলাদেশে, এবং শুধু আমাদের ওই অঞ্চলেই, চট্টগ্রামের ওই বেল্টে 1.5 লক্ষ মানুষ তখন মৃত্যুবরণ করে। কারণ ছিল তখন আসলে এই প্রাকৃতিক যে দুর্যোগ, এটি মোকাবেলা করার মতো মানুষের এরকম শক্তি বা প্রস্তুতি ছিল না। তো সবকিছু মিলিয়ে আমাদের খুবই ভয়াবহ অবস্থা তৈরি হয়, এবং পুরো বাংলাদেশে প্রায় 3 লক্ষের অধিক মানুষ, এবং শুধু চট্টগ্রামেই মারা যায় 1.5 লক্ষ। তো এই 29শে এপ্রিল ঘূর্ণিঝড় হয়। আমরা 30শে এপ্রিল আমাদের ইয়ং পাওয়ারের যে যুব স্বেচ্ছাসেবী বা আমাদের সদস্যরা, আমরা সবাই নেমে পড়ি লাশ সৎকার করা, মানুষকে সহায়তা করা। আমাদের হাতে কিন্তু কোনো টাকা পয়সা বা কোনো কিছু ছিল না, কিন্তু একটা ছিল যে আমাদের প্রচন্ড উদ্যম, এবং আমরা যে ইয়াং গ্রুপস তখন আমরা ছিলাম, কাজ করতাম, আমাদের স্পিরিট ছিল যে আমরা মানুষের পাশে দাঁড়াবো। তো আমরা 30শে এপ্রিল থেকে আমাদের এই কাজ শুরু হয়। আমরা সমস্ত উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে সীতাকুণ্ড এবং চট্টগ্রামের পতেঙ্গা এই উপকূলীয় অঞ্চলে আমরা ছড়িয়ে পড়ি। তখন মানে আপনার খুবই ভয়াবহ অবস্থা। তখন সরকারি ত্রাণ পৌঁছায়নি, অন্যান্য বেসরকারি সংস্থার ত্রাণ, যেহেতু আমরা ওই এলাকার এবং আগে থেকে সংগঠিত ছিলাম, আমরা এই জন্য ঝাঁপিয়ে পড়ি কাজে। এবং 1 বছর একটানা আমাদের এই কাজগুলো করতে হয়েছিল, এবং তখন আমাদেরকে অনেক আন্তর্জাতিক সংস্থা, সরকারের বিভিন্ন বিভাগ আমাদেরকে সহায়তা করে। এর আগে সরাসরি জনমানুষের সাথে, বিশেষ করে বিপদগ্রস্ত মানুষের সাথে কাজ করার আমাদের অভিজ্ঞতা ছিল না। আমাদের অভিজ্ঞতা ছিল ইয়াং পিপলদের সাথে, যুব সমাজের সাথে। তো এই অভিজ্ঞতাটা আমাদেরকে প্রচন্ডভাবে আমাদেরকে নাড়া দেয়, এবং আমাদেরকে একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়। তো 1992 সনে এসে প্রায় 1 বছর কাজ করার পর আমাদের চিন্তা হলো যে আমরা আসলে এই যে শুধু কি যুবদের নিয়েই কাজ করব, নাকি যুবদেরকে এমনভাবে গড়ে তুলবো যাতে করে তারা সমাজের একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে, এবং মানুষ কিন্তু তাই চাচ্ছে। তো সুতরাং এইসব চিন্তা ভাবনা থেকে তখন আমাদের পুরো অর্গানাইজেশনের নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, তখন এই নামটি আমরা নিয়ে আসি, ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন। আমরা অর্থাৎ ইয়াং পিপল নট ফর দি ইয়াং পিপল, ইয়াং পিপল ফর দি কমিউনিটি, এইটা ছিল যেটা সংক্ষেপে ইপসা, এবং বাংলাতে আপনারা ইচ্ছা বলা থাকে। হ্যাঁ, এমন ভাবে হচ্ছে যে মানে ইপসার মিনিংটা হচ্ছে জানান যে আপনি ইচ্ছা, অর্থাৎ ইচ্ছা শক্তি, আমি ভালো কিছু করতে চাই সমাজের জন্য, এটা। এবং এটা একটা পর্যায়ে এখন কিন্তু আসলে ইপসা নামে মানুষ সবাই চিনে। তো আপনারা যে সাহায্য করতেন, সাহায্যের জন্য তো ফান্ডের প্রয়োজন হয়, আপনারা ফান্ড কালেকশন করতেন? আচ্ছা, প্রথম আমাদের আসলে পুরোপুরি, কেন তখন আসলে ফান্ড কালেকশন করার মতো আমাদের আসলে ওরকম সামর্থ্য ছিল না, বা আমাদের লিঙ্কেজও ছিল না, কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে আমরা কাজ করবো, যেন আমরা ঝাঁপিয়ে পড়ি মানুষের সাথে কাজ করার জন্য। পরবর্তীতে সাধারণ মানুষ আমাদেরকে সহায়তা করে, তারপর আপনার বিভিন্ন সংস্থা যায়। আপনারা জানেন যে একটা দুর্যোগ হলে 2-3 মাস পরে আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করতে আসে, এরকম অনেক সংস্থা কাজ করতে আসে। তো তারা আমাদের এরকম সংগঠিত শক্তি দেখে তারা আমাদেরকে সহায়তা করার জন্য এগিয়ে আসে। সাধারণত এরকম একটি সংগঠন অল্প বয়সে তো অনেকেই চেষ্টা করে, বা একটি দল গড়ে তোলে, কিছু কাজ করার চেষ্টা করে, তারপর বিভিন্ন যে ফর্মালিটি সেগুলোর ধাক্কায় একসময় ভেসে যায়। তো এই যে ফান্ড কালেকশন থেকে শুরু করে লাইসেন্স পাওয়া, নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, এই সব সময়ে কি ধরনের প্রতিবন্ধকতা পেয়েছেন আপনারা? প্রতিবন্ধকতা ছিল, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতাকে আমরা আপনার জয় করেছি আমাদের মনোবল দিয়ে। আরেকটা হলো যে সাধারণ মানুষের প্রচন্ড ভালোবাসা পেয়েছি আমরা, তখনও পেয়েছি, এখন আমরা পাচ্ছি। কারণ কি জানেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান বা সমাজ উন্নয়ন সংগঠন, এটা যদি যে মানুষের জন্য কাজ করবে, যে মানুষের সাথে কাজ করবে, তাদের যদি আপনার গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারে, বা তারা যদি ভালো না বাসে,
তাহলে কিন্তু সংগঠনকে টিকিয়ে রাখা যাবে না। কারণ আপনি আরোপিত কোনো সংগঠন কিন্তু কমিউনিটিতে দীর্ঘদিন কাজ করতে পারে না। কিন্তু কমিউনিটির ভিতর থেকে গজিয়ে ওঠা অথবা কমিউনিটির ভিতর থেকে যেসব সংগঠনগুলো থেকে কাজ করে তাদের অ্যাকসেপ্টেন্স তৈরি হয়ে যায় এবং এক ধরনের আমি বলবো যে একটা পজিটিভ ইনফ্লুয়েন্স তৈরি হয় কমিউনিটিতে। অবশ্যই আমরা এটা তৈরি করতে পেরেছিলাম। তো 1991 সালের ঘূর্ণিঝড় ছিল একটা টার্নিং পয়েন্ট আমাদের জন্য। এখন আমরা গবেষণা করে দেখছি, এখন এত বছর পরে এসে এই 1991 সালের ঘূর্ণিঝড় আমাদেরকে যেমন ক্ষতিগ্রস্ত করেছে তেমনি অনেক ভালো কিছু দিয়েছে। যেমন ইপসার মতো একটা সংগঠন গড়ে ওঠা সেখানে এবং কমিউনিটিতে আজকে যেমন ধরেন এরপরে কিন্তু আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আপনারা জানেন। সর্বশেষ মহাসেন হয়ে গেল, আপনি দেখেন আমাদের অনেক কম ক্ষতিমাত্রা। কারণ কি আমরা মানুষকে জাগিয়ে তুলতে পেরেছি, মানুষকে সংগঠিত করতে পেরেছি, মানুষ এখন প্রস্তুতি নেয়। ফল হচ্ছে কি এখন কিন্তু দুর্যোগের ক্ষয়ক্ষতি কিন্তু আর আগের মতো এরকম হচ্ছে না। তো এগুলো হচ্ছে ওই 1991 সনের ঘূর্ণিঝড়ের পরের যে পজিটিভ ইফেক্ট গুলো। হ্যাঁ, ইফেক্ট গুলো। তো আপনি যেটা বলছিলেন যে কিভাবে এই প্রতিবন্ধকতাগুলোকে জয় করেছে, একটা হলো যে কমিউনিটির ভালোবাসা, আর আরেকটা হলো যেহেতু আমরা পণ করেছিলাম যে আমরা এটাকে একটা স্থায়িত্বশীল সংগঠন হিসেবে গড়ে তুলবো এবং এই জন্য আমরা কিন্তু পুরো জীবন বাজি রেখেছি। আমরা একটা আমাদের একটা গ্রুপ, আমাদের ইয়াং একটা গ্রুপ যারা বলেছে যে আমরা 2000 সালে বিয়ে করব না, আমরা পড়াশোনা করেছি একদম প্ল্যান করে। যেমন আমি সোশ্যাল সায়েন্সের, আমি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছি, কিন্তু পরবর্তীতে এই সাংগঠনিক দক্ষতা নেওয়ার জন্য দেশে বিদেশে ছুটে গিয়েছি এবং তখন অনেক আমরা বৃত্তি আহরণ করেছি, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি, করে আমাদের বিভিন্ন জনকে আমরা বিভিন্ন দেশে পাঠিয়েছি অভিজ্ঞতা অর্জন করার জন্য, শিক্ষা লাভ করার জন্য, এবং সেগুলো ফিরে এসে আমরা আবার এগুলোকে ব্যবহার করেছি আমাদের কাজে। তো এবং আমরা কিন্তু 1985 সনে শুরু করেছি, কিন্তু আমরা বৈদেশিক সম্পদ নেওয়ার জন্য যে নিবন্ধন বা রেজিস্ট্রেশন সেটা কিন্তু 1995 সনে আমরা লাভ করেছি। তার মানে 10 বছর পরে, কাজ করার 10 বছর পরে, এবং এই 10 বছর অনেক কাজ করেছি। করার পর 1995 সনে এসে আমরা প্রথম আমরা সরকার থেকে আমরা নিবন্ধন পাই বৈদেশিক তহবিল নেওয়ার জন্য। তারপর থেকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। আর জি সরি, আরেকটি কথা বলে রাখি, আপনি জানেন যে একটি ভালো কাজ করলে আরেকটি ভালো কাজের জন্ম হয় বা সূচনা তৈরি হয়। তো আমরা কখনো পিছনে ফিরে তাকাইনি, এই জন্য যখনই যে কাজটিকে আমরা পরিকল্পনা করেছি, সঠিকভাবে বাস্তবায়ন করেছি, ফল হচ্ছে কি ওইটি আরো 2-3টে কাজের জন্ম দিয়েছে। এভাবেই প্রতিষ্ঠানটা আপনার তার শাখা প্রশাখাগুলোকে আরেকটি ব্যাপার হচ্ছে একটি ভালো কাজ করলে যদি সেখানে অ্যাপ্রিসিয়েশন আসে তাহলে অনুপ্রেরণা তৈরি হয়, অনুপ্রেরণা পাওয়া যায় আরেকটি ভালো কাজের জন্য। আপনার স্বীকৃতি কিন্তু এটা অবশ্যই প্রয়োজন, ব্যক্তি জীবনের জন্য প্রয়োজন এবং সংগঠনের জন্য প্রয়োজন। তো আপনারা ইপসা থেকে যখন কাজ করতে শুরু করলেন, এই যে একটি সাংগঠনিকভাবে এটি কি বলবো একটা অর্গানাইজেশন তৈরি করা, সেখান থেকে কাজ করে যাওয়া, এখান থেকে খুব অল্প সময়ে কিন্তু কোনো আউটকাম আসছে না। তো পরিবার থেকে কি সেটার জন্য সাপোর্ট ছিল? হ্যাঁ, আমি বলবো যে এখানে পরিবার একটা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে। হয়তো তারা প্রথম দিকে হয়তো বুঝতে পারেনি, কারণ তখন এই ধরনের কর্মকাণ্ড করার জন্য বিশেষ করে ইয়াং পিপলদের দ্বারা আজকে যেমন অনেক ইতিবাচক পরিবর্তন ঘটেছে, আপনি কিন্তু 20 বছর 25 বছর আগে তখন কিন্তু ব্যাপারটা এমন ছিল না। হয়তো পরিবার বুঝতে পারেনি বলে অনেক সময় আমাদেরকে বাধা দিয়েছে, কিন্তু একটা পর্যায়ে যখন তারা দেখলো যে না আমরা আসলে এই প্রচলিত ধারার বাইরে গিয়ে আমরা একটা কাজ করার চেষ্টা করছি এবং যে কাজটি মানুষের উপকারে আসছে এবং যেখানে ইয়াং পিপলদেরকে একটা পজিটিভ ইমেজ তৈরি করছে, তখন কিন্তু পরিবার আমাদের সহায়তা করেছে। ইপসার আরো কার্যক্রম সম্পর্কে নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো, তবে মাছরাঙা সংবাদ জেনে আসি এই মুহূর্তে। দর্শক, সময় হলো মাছরাঙা সংবাদের। মাছরাঙা সংবাদ জানতে আমরা চলে যাব নিউজ স্টুডিওতে, সেখানে আমাদের জন্য অপেক্ষায় আছেন জিনাত। দর্শক, মাছরাঙা সংবাদ নিয়ে এসে আমরা আবারও ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। কথা বলছিলাম উন্নয়ন কর্মী এবং সংগঠক আরিফুর রহমানের সাথে। স্যার বলছিলেন যে আপনারা 1991 29 এপ্রিল যে ঘূর্ণিঝড় হয়, তারপরে আপনারা ইপসার জন্ম হয় এবং 1992 সাল থেকে আপনারা চিন্তা করেন যে আপনারা সেটা যুব সমাজ সবাইকে নিয়ে কাজ করবেন। তারপর আপনারা কি কি কার্যক্রমের সাথে যুক্ত হলেন? আমরা আমাদের যখনই ইপসায় এটা রূপান্তর হয়, তারপর আমরা দেখলাম যে আমরা কি কাজ করতে পারবো। তো আমরা অনেক কাজের আপনার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় অনেক ধরনের কাজের আপনার বিষয় আমাদের সামনে চলে আসে, কিন্তু আমরা তখন প্রায়োরিটি করি যে কোনটা আসলে দরকার। তো আমরা দেখলাম যে প্রথমেই হচ্ছে আপনার শিক্ষা একটা বড়, কেন আপনার এর ফলে আমাদের ওই অঞ্চলের বাচ্চাদের প্রচন্ড ক্ষতি হয়েছে। তখন আমরা শিক্ষা কর্মসূচিটা আমরা শুরু করি ত্রাণ তৎপরতার পাশাপাশি। এরপর আমাদের স্যানিটেশন একটা আমাদের বড় সমস্যা ছিল, যেহেতু আপনার জলোচ্ছ্বাসের ফলে হয়েছে। তো ওই কাজগুলো আমরা প্রায়োরিটি করে আমরা কাজগুলো শুরু করি। কিন্তু 95-তে এসে যখন ধরেন আপনি এই ধরনের কর্মকাণ্ড, বিশেষ করে দুর্যোগ পরবর্তী বিষয়গুলো যখন কমে আসলো, তখন আমরা অত্যন্ত সুচিন্তিতভাবে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড গুলো, তখন ওখানে আমরা কিছু গবেষণা করি, আমাদের কিছু সার্ভে হয়, সার্ভে করার পরে সেখান থেকে আমরা বেরিয়ে আসে
তো আমরা সেখানে স্বাস্থ্য তখন একটা প্রাইম বড় একটা ইস্যু হিসেবে চলে আসে, বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং বিশেষ করে গর্ভবতী মাদের সেবা এবং এই শিশুদের জন্য সেবা কর্ম। তার মানে কি মৌলিক চাহিদাগুলো নিয়ে আপনারা কাজ করেন? শুরু করি কাজ, তারপরে একটার পর একটা বিভিন্ন যাই যখনই করেছি আমরা আগে আমাদের কিন্তু গবেষণা একটা কিন্তু আপনার একটা প্রতিনিয়ত আমাদের কাজ। আমরা সবসময় যে এলাকায় বা জনগোষ্ঠীর সাথে কাজ করি তাদের সাথে আমরা গবেষণার মধ্যে বের করি এই মুহূর্তে কোনটা নিড বা কোনটা আমরা কিভাবে আমরা যাব, পাশাপাশি অপর সংগঠন কি করছে সেগুলো আমরা যাতে ওভারল্যাপিং যাতে না হয় সবকিছু দেখে তারপর আমরা কাজগুলো আমরা শুরু করি। এই তারপর একটা জনগণের চাহিদা অনুযায়ী, কমিউনিটির চাহিদা অনুযায়ী একটার পর একটা কর্মসূচি আমরা শুরু করতে থাকি। প্রতিবন্ধীদের নিয়েও কাজ করছেন আপনারা, এটা খুবই একটা সেনসিটিভ ইস্যু, যথেষ্ট ধৈর্য সহ অনেক লম্বা সময় ধরে লেগে থাকতে হয়। তো আপনাদের সেই বিষয়ে আপনাদের কার্যক্রমের কেমন? আমার এখনো স্মরণ পড়ে, আমরা 1997 সনে আমরা একটা জরিপ করি। আপনারা জানেন যে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় শিপ ব্রেকিং ইয়ার্ড আছে, বাংলাদেশের একমাত্র শিপ ব্রেকিং ইয়ার্ড, এবং এটা এখন বিশ্বের সবচেয়ে বড় শিপ ব্রেকিং ইয়ার্ড। বিশ্বের বড় বড় জাহাজগুলো চলে আসে এবং এগুলোকে ভাঙা হয়। তো আমরা ওখানে আমরা সার্ভে করেছিলাম আসলে ওখানকার আপনার আমাদের জন্মগ্রহণের পরবর্তীতে বাচ্চাদের কি কি ক্ষতি হয় এগুলো নিয়ে একটা সার্ভে ছিল। ওটা করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের অঞ্চলে প্রতিবন্ধী মানুষের সংখ্যা অনেক বেশি। তো আমরা কেন ওটা হচ্ছে এটা নিয়ে আবার নিজেরা একটু চিন্তা করতে লাগলাম। এর আগে কিন্তু আমরা কখনো প্রতিবন্ধী ইস্যুতে কাজ করি নাই, 97 এর সার্ভের আগে। তখন আমাদের মাথায় আসে যে যেহেতু অনেকগুলো কারণ আছে এখানে, রোড অ্যাক্সিডেন্ট একটা বড় কারণ, জন্মগতভাবে হওয়া প্রতিবন্ধিতা একটা কারণ, আমাদের শিপ ব্রেকিং এর ফলে যে দূষিত এগুলো হচ্ছে সেই এলাকায় কিন্তু আপনার যারা নতুন বাচ্চারা জন্মগ্রহণ তারা অনেক কমপ্লিকেশন নিয়ে জন্মগ্রহণ করছে। সবকিছু মিলিয়ে আমরা চিন্তা করলাম আমাদের ওই অঞ্চলটাতে সীতাকুণ্ডে, তখনও পর্যন্ত আমরা কিন্তু সীতাকুণ্ডে কাজ করি 2000 সন পর্যন্ত। তো আমরা 97-এ আমরা তখনই আমাদের যাত্রা শুরু, যে তাহলে প্রতিবন্ধী মানুষদের জন্য কিছু কাজ করব। তারপর তো ধরেন আপনার এখন আমাদের প্রতিবন্ধিতা বিষয়ে আমরা এখন অনেকগুলো প্রোগ্রাম আমরা কিন্তু করছি এবং অনেক ডাইমেনশন, শুধুমাত্র তাদের বেসিক যে সেবা সেগুলো না, তার বাইরে তাদের অধিকার অর্জনের জন্য, তাদের দক্ষতা উন্নয়ন হয় তার জন্য, এখন তথ্য প্রযুক্তির সাথে মিল রেখে তাদের সাথে কাজ করা। এখন আমরা আমাদের পুরো প্রতিবন্ধিতা বিষয় কর্মকাণ্ডটি আমরা পুরো চট্টগ্রামে আমরা ছড়িয়ে দিয়েছি, তাদেরকে মানব সম্পদ হিসেবে রূপান্তর করা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই যে 1997 কিংবা 2000 সালের কথা আমরা শুনছি, সব কটি কিন্তু সীতাকুণ্ড কিংবা চট্টগ্রাম বেসড। আপনারা কি এর বাইরে দেশের অন্যান্য অঞ্চলেও ইপসার কার্যক্রম পরিচালনা করেছেন? আমি বলি, আমরা যেহেতু সীতাকুণ্ড থেকে আমাদের এই প্রতিষ্ঠানের জন্ম, আমাদের মাতৃভূমির প্রতি একটা দায়বদ্ধতা থেকে আমাদের এই কাজগুলো শুরু হয়। আর আরেকটা হচ্ছে যে সীতাকুণ্ডকে আমরা আমাদের শুধু বার্থ প্লেস হিসাবে না, এটা এখন আমাদের জন্য সোশ্যাল ল্যাবরেটরি। আমরা ইপসার যে কোনো কর্মকাণ্ড করি, এখনো যে কোনো কর্মকাণ্ড করি, তার প্রথম যে পাইলটিং এবং প্রথম যে আপনার এই আমাদের চিন্তাটা সঠিক আছে কিনা এটা কমিউনিটিতে আমরা নিয়ে যাই, আলোচনা করি, এটা কিন্তু সীতাকুণ্ড দিয়ে করি এখনো। কারণ কি, আপনি জানেন যে একটা বড় কাজ করার আগে আমাকে ছোট স্কেলে আগে কিছু করে দেখতে হবে যেটা আসলে কাজ করে কিনা। একটা পাইলটিং, একটা ডেমো বা আপনি যেভাবে বলেন, অথবা একটা সিমুলেশন করা, মহড়া করা, এগুলো আমরা ওখানে করি। এটা আমাদের জন্য সোশ্যাল ল্যাবরেটরি। তো এই ওখানে যখন আমরা সফল হই বা ওখানে যদি ব্যর্থ হই, সেখান থেকে আমরা শেখার চেষ্টা করি যে কেন আমরা সফল হলাম, কেন আমরা ব্যর্থ হলাম। তারপর সেগুলোকে মিলে তারপর আমরা কাজগুলোকে আস্তে আস্তে তখন আমরা অন্য এলাকায় নিয়ে যাই, সম্প্রসারণ করি। তো 2000 সন পর্যন্ত আমাদের সীতাকুণ্ড ভিত্তিক আমাদের সমস্ত কর্মকাণ্ড ছিল, এবং 2000-এ এসে আমরা আমাদের কর্মকাণ্ড চট্টগ্রামের আরো অন্যান্য এলাকায় আমরা ছড়িয়ে দেন। আপনি শুনে এখন খুশি হবেন, এখন আমাদের সংগঠনের 28 বছর পার হলো। আমরা এখন পুরো চট্টগ্রাম বিভাগের 11টা জেলায় আমাদের কর্মকাণ্ড, এবং ওখানকার প্রতিটি দ্বীপ, উপকূলীয় অঞ্চল এবং আমাদের যে 3টি পার্বত্য এলাকা, 3টিতে আমাদের কর্মকাণ্ড সম্প্রসারণ করেছি। সেখানে আমাদের স্থায়ী অফিস করেছি, প্রশিক্ষণ কেন্দ্র করেছি, এবং সেখানকার কমিউনিটির, বিশেষ করে যেখানে সরকারি সেবা এখনো অপ্রতুল বা পৌঁছায়নি, ওসব জায়গায় আমরা কাজগুলো আমাদের পৌঁছে দিচ্ছি, সেবা দিচ্ছি। সুবিধাবঞ্চিত আদিবাসী শিশুদের নিয়েও আপনারা কাজ করছেন। তো ওইখানে গিয়ে এই কমিউনিটির সাথে কি ধরনের সমস্যা দেখতে পেলেন এবং কি ধরনের উদ্যোগ নিতে হয়েছিল? আমরা সীতাকুণ্ড উপজেলায়, আবার সেই সীতাকুণ্ডে আসতে হবে। সীতাকুণ্ডে পাহাড়ের কথা আগে বলেছি, একদিকে সমুদ্র একদিকে পাহাড়। তো আমরা পাহাড়ে একটা বিশাল ত্রিপুরা জনগোষ্ঠী বাস করে, এগুলো অনেক বছর আগে থেকে তারা বাস করছে সেখানে, একটা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সেখানে, এরা বিশেষ করে ত্রিপুরা। তো এদের সাথে আমরা যখন কাজ করলাম, কাজ করার অভিজ্ঞতা থেকে আমরা কি করলাম, পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামে আমরা কাজ করতে গেলাম। প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে আমরা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে কাজ করি। এখন আমরা খাগড়াছড়ির বিভিন্ন অঞ্চলে, মানে আপনার সেখানকার শিশুদের জন্য আমরা স্কুল করি,
এখন 300-র অধিক এখন আমরা নন ফর্মাল স্কুল আমরা এখন এই মুহূর্তে পরিচালনা করছি খাগড়াছড়িতে। কারণ আপনারা জানেন খাগড়াছড়ি একটা অত্যন্ত দুর্গম এলাকা এবং সেখানে আমরা বাস্তবায়ন করছি আমাদের সহযোগী সংস্থার সহযোগিতায়। আমরা সেখানের যারা আপনার ঝরে পড়া বাচ্চা অথবা যারা জীবনে কখনো স্কুলে যেতে পারেনি, কারণ জানেন পাহাড়ি এলাকাতে স্কুলের খুব অপ্রতুলতা এবং সেখানে যোগাযোগ ব্যবস্থার জন্য বাচ্চারা স্কুল আসতে পারে না। তো আমরা ঠিক ওনাদের কমিউনিটিতে আমরা স্কুলগুলো আমরা গড়ে তুলছি। আমাদের হচ্ছে যে ক্লাস 3 পর্যন্ত তাদেরকে আমরা পড়ানোর পরে ওদেরকে যাতে মেইন স্ট্রিম স্কুলে যাতে তাদেরকে আমরা নিয়ে আসতে পারি তার জন্য কাজ করা। স্যার, এই যে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন কিংবা সুবিধা বঞ্চিত আদিবাসী শিশুদের জন্য কাজ করছেন, এর বাইরে ইপসার কার্যক্রম সম্পর্কে জানতে চাই। আমরা এখন ধরেন সামাজিক উন্নয়নের অনেক বিষয় নিয়ে কাজ করি। তো দুই একটা বিষয় যদি আমি একটু এখানে উল্লেখ করি, সবগুলো বিষয় হয়তো বলতে পারবো না। আমার অভিজ্ঞতার আলোক থেকে আমি বা আমাদের দর্শক শ্রোতারা হয়তো পছন্দ করবেন এরকম একটা বিষয় নিয়ে আমরা কাজ করে খুব আমি মনে করবো যে একটা ইতিবাচক ফলাফল আমরা আনতে পেরেছি। ইতিমধ্যে বললাম শিপ ব্রেকিং ইয়ার্ড, এটা চট্টগ্রামের সীতাকুণ্ডের উপকূলে অবস্থিত এবং বাংলাদেশের এখন একটা পৃথিবীর সর্ববৃহৎ শিপ ব্রেকিং, যেখানে বিশ্বের বড় বড় পুরনো শিপগুলো আসে এবং সেখানে কাটা হয়। আমরা 97 সন থেকে যখন সেই গবেষণা দিয়ে শুরু করলাম, এরপর আমরা দেখলাম যে এই শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোর আরো মান উন্নয়ন দরকার, কারণ এটা আমাদের রাজস্ব দিচ্ছে। আমাদের দেশে তো আপনার লোহার কোনো খনি নেই, ওই পুরনো শিপের লোহাই হচ্ছে আমাদের মূল মানে আমাদের সম্পদ, এবং এটি একটি আমাদের জাতীয় যাতে একটা শিল্পে যাতে পরিণত হয় তার জন্য আমরা কাজ করার জন্য, সেটার মান উন্নয়নের জন্য আমরা কাজ করা শুরু করলাম। সেটা নিয়ে অনেকগুলো গবেষণা করেছি। এই গবেষণাগুলো আমরা সরকারের কাছে পৌঁছে দিয়েছি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে পৌঁছে দিয়েছি। ফলে যেটা হয়েছে, ইতিমধ্যে সরকার একটা আইন করেছে, তার জন্য নীতিমালা করেছে এবং এটাকে শিল্প হিসাবে ঘোষণা করা হয়েছে। ওখানকার শ্রমিকদের আগে তাদের অনেক অসুবিধা ছিল, বিশেষ করে তারা অনিরাপদ ব্যবস্থায় তারা কাজ করত, সেখানে অনেক অ্যাক্সিডেন্ট ঘটেছে, আপনারা দেখেছেন, আপনারা মিডিয়াতে এগুলো আসছে, অনেক মৃত্যু হয়েছে, সেখানে অনেক শ্রমিকরা আপনার আহত হয়েছে, তারা পঙ্গু তো বরণ করেছে। তো আমাদের এই কাজের ফলে যেটা হয়েছে যে, এবং সরকারের এই উদ্যোগের ফলে ওখানে এখন অনেক আপনার আমি বলবো ইতিবাচক পরিবর্তন ঘটেছে। এখন ওখানে অনেক কাজ করার আছে, বিশেষ করে শ্রমিকদের কর্মপরিবেশ আরো সুন্দর করতে হবে, ঝুঁকিমুক্ত করতে হবে, কিন্তু একটা ইতিবাচক পরিবর্তন। আমি যদি 1997 সনে ফিরে যাই, এখন আমি দেখি অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আমাদের মালিক পক্ষ যারা, তারা অনেক সচেতন হয়েছে, আমাদের শ্রমিকরা এখন অনেক সচেতন, তারা এখন অনেক প্রোটেক্টিভ মেজার ব্যবহার করে। তো আমরা এটা নিয়ে একটা অনেক ম্যাসিভ কাজ করেছি এবং আমরা মানে স্থানীয় পর্যায়ে আমরা কিন্তু এটা একটা স্পেশালাইজড অর্গানাইজেশন এবং আমরা একটা ওয়েবসাইট আছে আমাদের এই সংক্রান্ত শিপ ব্রেকিং নিয়ে যে কোনো তথ্য আমরা সেখানে দিই এবং এটা বিশ্বের একমাত্র ওয়েবসাইট যেটা শিপ ব্রেকিং রিলেটেড তথ্যগুলো আপনার মিডিয়াকে বলেন, গবেষণা প্রতিষ্ঠানকে আমরা দিয়ে থাকি। এটা মানে এই প্রজেক্টটি বন্ধ হয়ে যায়নি পুরোপুরি? না, এটা আসলে কোনো প্রজেক্ট না, এটা ছিল একটা কর্মসূচি। কারণ আমরা মনে করেছি যে সেখানকার সংগঠন হিসাবে আমাদের একটা দায়বদ্ধতা আছে, আমাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধ থেকে এটা করা। কারণ আমরা শিপ ব্রেকিং শিল্পের মান উন্নয়নের জন্য আমরা কাজ করি। অনেকে হয়তো আমাদের অনেক সময় গবেষণার জন্য আমাদেরকে ভুল বুঝতে পারে, অনেকে মনে করতে পারে যে আমরা হয়তো এটাকে বন্ধ করে দেওয়ার জন্য। আসলে বিষয়টা তা, আমরা এটার মান উন্নয়নের জন্য সবসময় কাজ করছি এবং আমাদের সরকার এটা বুঝতে পেরেছে, এখন মালিক পক্ষরা বুঝতে পেরে, যার কারণে এখন আমরা সবাই মিলে, শ্রমিক, মালিক, সরকার এবং আমরা যারা বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান সবাই মিলে এটার মান উন্নয়নের জন্য আমরা কাজ করছি। তো এটা আমি বলবো যে একটা রিমার্কেবল কাজ। আরেকটা বিষয় আমি একটু বলে রাখতে পারি যে, যেহেতু আমরা উপকূলীয় অঞ্চলে কাজ করি, দুর্যোগ ব্যবস্থাপনা আমাদের একটা বড় বিষয়। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসবে, আমরা ইপসা সরকারি এবং বেসরকারি সংগঠনগুলোকে সমন্বয় করে আমরা কাজ করি। যেমন এইবার মহাসেনে বিশাল আমাদের একটা উদ্যোগ ছিল, যদি মহাসেন যদি সত্যি প্রকৃতিভাবে যদি ঘটতো, আমি বলবো যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল বেসরকারি পর্যায়ে এবং সরকারি পর্যায়ে, এটা আপনার আমরা মানুষের মানে সেবায় আমরা কিন্তু বড় ধরনের একটা ভূমিকা রাখতে পারতাম। তো যাই হোক, আমরা মহাসেন থেকে আমরা বেঁচে গেছি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের আছে, যে কোনো সময় সাইক্লোন ঘটতে পারে, আর্থকোয়েক হতে পারে। তো এটার জন্য আমরা কিন্তু কমিউনিটিকে তৈরি করার কাজ করছি, কারণ আপনি তো ওটাকে ঠেকাতে পারবেন না, কিন্তু আপনি যেটা করতে পারবেন, ওই যে জনগোষ্ঠী যারা সমুদ্র এলাকায় অথবা যারা ঝুঁকিপূর্ণ এলাকায় থাকে, তাদেরকে আপনি প্রস্তুত করতে পারেন, যাতে করে তারা দুর্যোগ চলাকালীন সময়ে তারা যাতে নিজেকে বাঁচাতে পারে, তাদের সম্পদকে বাঁচাতে পারে এবং দুর্যোগ পরবর্তী অবস্থায় তারা যাতে খাপ খাইয়ে নিতে পারে। কারণ আমরা তো এতগুলো মানুষকে অন্য কোথাও নিয়ে যেতে পারবো না, তাহলে কি করতে হবে, আমাদেরকে খাপ খাওয়াতে হবে। এর জন্য আমরা একটা বড় কাজ করছি, এটা আমি একটা উল্লেখযোগ্য করার মতো কাজ করব। এবং আমি যেহেতু 91 সনে সরাসরি আমি একজন ভিকটিম, আমি দেখেছি তখন মানুষ কিভাবে আপনার অনিরাপদ জীবনযাপন করেছে, কিভাবে সে সমস্যা করেছে। এখন কিন্তু মানুষ অনেক প্রস্তুত এবং আমাদের স্থানীয় সরকার প্রস্তুত, আমাদের বেসরকারি সংগঠনগুলো প্রস্তুত যে কোনো দুর্যোগ মোকাবেলা করার মতো একটা। কিন্তু আরেকটা হচ্ছে যে মানুষের মধ্যে সাহস তৈরি হয়েছে। আমি মনে করব যে একজন সমাজকর্মী হিসাবে, যে মানুষের মধ্যে
সমস্যা মোকাবেলা করার মতো সাহস থাকা, এটাও কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন। অবশ্যই অবশ্যই। স্যার ইপসানে আমাদের আরো প্রশ্ন আছে, তবে শেষবারের মতো একটা বিরতিতে যেতে হবে। দর্শক, কথা বলছিলাম আরিফুর রহমানের সাথে। আমরা ফিরছি একটু পরেই, মাছরাঙার সঙ্গেই থাকুন। মেরিন স্প্ল্যাশ রাঙা সকালে ফিরে এলাম একটি বিজ্ঞাপন বিরতির পর। ধন্যবাদ দর্শক সাথেই থাকবার জন্য। অদিতি এবং রুমান রয়েছে আপনাদের সাথে, আর প্রথম ঘন্টায় আমাদের সাথে রয়েছেন উন্নয়ন কর্মী সংগঠক আরিফুর রহমান। আমরা ইপসার কার্যক্রম সম্পর্কে জানছিলাম। আপনি যেই মুহূর্তে এই যে জাহাজ ভাঙা শিল্প সম্পর্কে বলছিলেন, এটি থেকে যেহেতু সরকারের একটি আয় হয়, এটিকে আরো আরো উন্নয়ন প্রয়োজন এই ক্ষেত্রে, তখন আমার একটি প্রশ্ন মাথায় এসেছে, সেটি হচ্ছে চট্টগ্রাম এলাকায় পর্যটন থেকে কিন্তু অনেকখানি আয় হতে পারে, কিন্তু পর্যটন ব্যবস্থা বোধহয় এতটা উন্নত না। তো এরকম কিছু কি ভেবেছেন কখনো? হ্যাঁ, আমরা যেটা হলো কি, যেহেতু ধরেন আমরা আমাদের প্রতিষ্ঠানের পরিচয় হচ্ছে আমরা সমাজ উন্নয়ন সংগঠন। তো আপনি সমাজ উন্নয়ন যখন বলবেন, তার সাথে পর্যটন, এটা বিশেষ করে আপনার ইকোলজিক্যাল ট্যুরিজম, এটা খুবই জড়িত। কিন্তু আসলে আমরা রিমার্কেবলি এখনো কোনো কাজ করি নাই, তবে কিছু চিন্তা আছে। আমি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা একটা বলতে হবে। যেমন ধরেন আমরা রিসেন্টলি আমরা কতগুলো জিনিস চিন্তা করছি। জানেন, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হচ্ছে বাংলাদেশে, এবং আগামী মাসে এটা উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রামে। তো আমরা চিন্তা করছি যে আমরা একটা সামাজিক সংগঠন হিসাবে আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হচ্ছে, আমাদের এটা বাণিজ্যিক রাজধানী পর্যায়ক্রমে আরো হবে, হ্যাঁ, আরো সুন্দর হবে, মানে এটা আরো বাণিজ্যকে সম্প্রসারণ করা বা এটাকে ফ্যাসিলিটেট করা জনগণ কর্মকাণ্ড হচ্ছে। কিন্তু সেখানে আমাদের প্রশ্ন হচ্ছে সামাজিক উন্নয়নের উদ্যোগগুলো কোথায়? কারণ আপনি শুধু কেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলেন তাহলে তো হবে না। আপনার এর সাথে কিন্তু অন্যান্য সামাজিক সেবাগুলো, বিশেষ করে সমাজের যেসব ঝুঁকিপূর্ণ এবং যে প্রান্তিক অবস্থায় যে মানুষগুলো আছে, একটা শহরে তো গরিব ধনী সবাই থাকবে বা থাকে, তাহলে তাদের জন্য কি কাজ, তাদের জন্য কি সেবা? তো আমরা চিন্তা করছি যে ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হবে, এটা আরো সুন্দর হবে, আরো কাজ করবে। পাশাপাশি আমরা একটা সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করতে চাই, যেখান থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেরকম ব্যবসাকে সেবা করবে, আর সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার কাজ করবে উন্নয়নমূলক কাজগুলোকে। হ্যাঁ, যেখানে সরকারের যে উন্নয়নমূলক কাজ, বেসরকারি সংগঠনের যে সেবামূলক কাজ, সেগুলোকে ফ্যাসিলিটেট করবে। এগুলো আমাদের স্বপ্ন যে আমরা এগুলো করব। আপনার ওই চিন্তা থেকে এটা বলা যে ধরেন, তাহলে হবে কি, আমরা তখন এটাকে একটা সমন্বিত উন্নয়ন বলতে পারি, একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে। স্যার, আপনারা চট্টগ্রামে প্রথম সরকার অনুমোদিত রেডিও, কমিউনিটি রেডিও সাগরগিরি FM 99.2 প্রতিষ্ঠা করেছেন, এটি সম্পর্কে শুনতে চাই। আমরা বহু বছর আগে থেকেই, মানে তথ্য প্রযুক্তি কিভাবে দরিদ্র মানুষের সেবা করতে পারে, দরিদ্র মানুষের কিভাবে অভিগম্যতা, অর্থাৎ দরিদ্র মানুষ কিভাবে তথ্য প্রযুক্তিকে তার জীবন জীবিকা বলেন, তার উন্নয়নের জন্য কাজে লাগাতে পারে, এগুলোর জন্য চিন্তা ভাবনা করছিলাম। এগুলো প্রায় 2001 সনের দিকে, তখনকার সময়। তো আমরা অনেকগুলো এক্সপেরিমেন্টাল কাজ করেছি, আমাদেরকে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সেবা করেছে, মানে সহায়তা করেছে। তো আমরা দেখলাম যে আমাদের দেশে সমস্ত মিডিয়াগুলো হয় সরকার নাহলে বেসরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে। তো তার বিপরীতে গিয়ে কমিউনিটি কিভাবে এগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, অথবা কমিউনিটি তার ভয়েসে কিভাবে সেখানে অনুষ্ঠান করতে পারে, কাজ করতে পারে তার মতো করে। তো এইসব চিন্তা ভাবনা থেকে কমিউনিটি রেডিও ধারণাটা আসে। এবং আপনি জানেন যে একসময় এগুলো সরকার কিন্তু আসলে অনুমতি দিত না। আমরা তারপর যখন আপনার সরকার যখন একটা পর্যায়ে এটা চিন্তা করলো যে না, এটা আসলে তো এটা খুব পজিটিভ একটা বিষয়, দীর্ঘ অ্যাডভোকেসির ফলে তারপর যখন সরকার এটা অনুমতি দেওয়ার মানে উদ্যোগ নিল, আমরা তখন আবেদন করি। এবং আপনি শুনে খুশি হবেন, ইপসাই হচ্ছে প্রথম সংগঠন যারা চট্টগ্রাম থেকে সরকারের লাইসেন্স প্রাপ্ত এই কমিউনিটি রেডিও স্টেশন করেছে। এবং এটিও আমরা চট্টগ্রামে সীতাকুণ্ডে করেছি। নাম হচ্ছে সাগরগিরি, নামই বুঝতে পারছেন, একদিকে সাগর একদিকে পাহাড়ের জন্য। অত্যন্ত জনপ্রিয় একটি লোকাল মিডিয়া। এখন প্রতিদিন 12টা থেকে 5টা পর্যন্ত এটা অনুষ্ঠান করে। একটি পর্যায়ে 24 ঘন্টায় যাবে, সেখানে স্থানীয় উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান, স্থানীয়, এবং পুরো অনুষ্ঠানগুলো করছে স্থানীয় মানুষ, স্থানীয় ওখানকার জনগোষ্ঠী। কমিউনিটি রেডিওর যে মূল, এটার মালিকানা, এটার ব্যবস্থাপনা সবকিছু হচ্ছে ওখানকার কমিউনিটি। আপনি শুনে খুশি হবেন, এখন আমরা আরেকটা বড় উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি সরকার আমাদেরকে ভবিষ্যতে অনুমতি দিবে, সেটা হচ্ছে কমিউনিটি টেলিভিশন। যে কমিউনিটির যে সমস্যাগুলো আছে সেগুলো তারা চিহ্নিত করবে, তারা এগুলোকে আপনার রেকর্ডিং করবে, তারা এগুলোকে আবার প্রচার করবে, তারা এডিট করবে। সেখানে এই উপস্থাপক হবে কিন্তু ওখানকার কমিউনিটির লোকজন, এরকম একজন অতিথি হবে কিন্তু কমিউনিটির লোকজন, ওখানকার ওই কমিউনিটির যে যারা দর্শক বিভাগ। তো আমাদের জন্য কি আপনারা অ্যাপ্লাই করেছেন? আমরা মানে আশা করছি সদস্য সরকার হয়তো কোনো একদিন এটার জন্য অনুমতি দিবেন। তো তাহলে কমিউনিটি টেলিভিশন এবং কমিউনিটি রেডিও এগুলো যদি কমিউনিটির হাতে যায় এবং তারা যদি এটাকে সঠিকভাবে ইতিবাচকভাবে ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান কিন্তু স্থানীয়ভাবে হয়ে যাবে। অবশ্যই। যেমন ধরেন আপনারা একটা জাতীয় মিডিয়া, আপনারা কিন্তু জাতীয় ভিত্তিক
সংবাদগুলো জাতীয় ভিত্তিক ইস্যুগুলোকে প্রাধান্য দেবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার ওই যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটা ছোট্ট সমস্যা, স্থানীয় সেটি হয়তো সমস্যাগুলো। আপনার চোখে এড়িয়ে যাবে, কিন্তু ওখানকার মানুষের জন্য এটি অত্যন্ত একটি বড় ঘটনা বা বড় একটি বিষয়। তারা যদি তাদের মিডিয়াতে এই কথাগুলোকে আনতে পারে, তাহলে ওখানকার যারা রাজনীতিক, যারা সরকার পরিচালনা করে, যারা প্রশাসক, তারা জানতে পারবেন, ওখানকার মিডিয়ারা জানতে পারবেন, তখন এটা আপনার সমাধানের জন্য ওখানে স্থানীয় ভিত্তিক সমাধান আর হতে পারে। তাছাড়া যে সমস্যাগুলো তুলে ধরা হচ্ছে, হয় না যে আন্তরিকতার একটা ব্যাপার থাকে, মানুষের গ্রহণযোগ্যতার একটা ব্যাপার থাকে। কোনো কিছু দেখে বা শুনে যদি মনে হয় যে আমার আপন মানুষের এটা বলছে, তার মানে তো তারা আমার জন্য যেটা ঠিক অবশ্যই। সেটাই বলছে। আর একটা ভাষা, যেমন ধরেন আপনার অঞ্চল ভিত্তিক ভাষা, আমার এলাকায় যে ভাষা, আমি আর আপনি এখন যে ভাষায় প্রমিত ভাষায় কথা বলছি, আমার ওই এলাকার লোক কিন্তু অনেক এটা বুঝবে না। ওটাকে ওদের স্থানীয় চাটগাঁয় ভাষা, ভাষাতেই যে করা চাটগাঁয় হচ্ছে। ভাষায়, আচ্ছা। চাটগাঁয়। তারপর ধরেন অঞ্চল ভিত্তিক, একটা হলো যে ধরেন অঞ্চল ভিত্তিক ভাষা, আরেকটা হলো মানুষ যখন দেখে যে তার কথাগুলো তার মতো করে একজন পারফর্মার, সেটা একজন গ্রহণযোগ্যতা উপস্থাপক, বেশি একজন হয়। আলোচক বলছেন, তার কাছে এটা খুব খুব গ্রহণযোগ্য হবে। স্যার, এই কমিউনিটি টেলিভিশনের বাইরে ইপসার ভবিষ্যতে পরিকল্পনাটা? আমাদের বেশ কয়েকটি পরিকল্পনা আছে, আমি জাস্ট দুইটা এখানে উল্লেখ করব আমাদের দর্শক এবং সকলের উদ্দেশ্যে। সেটা হচ্ছে, আপনি জানেন যে জলবায়ু পরিবর্তন এটি একটা অত্যন্ত একটি বড় বিষয়, এবং আমরা বাংলাদেশ হচ্ছে একটা অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ জলবায়ু পরিবর্তন। এবং আমরা যারা উপকূলীয় অঞ্চলের মানুষ, আমরা দেখেছি জলবায়ু পরিবর্তনের ফলে মানুষ তার ভিটে বাড়ি হারিয়ে ফেলছে, জি। মানুষ তার সম্পদ হারিয়ে ফেলছে। তো এই মানুষগুলো কি করছে, উদ্বাস্তু হয়ে, তারা রিফিউজি হয়ে তারা কিন্তু শহরে চলে আসছে, তার তো আর অন্য কোনো জায়গায় নেই। আজকে দেখবেন যে ঢাকা শহর, চিটাগং শহর বা বড় বড় শহরে আজকে কেন এত বস্তি গড়ে উঠছে, এগুলো সবই কিন্তু আপনি যদি একটু গবেষণা করে দেখেন, সব কিন্তু উপকূলীয় অঞ্চল থেকে আসা মানুষ। তাদের বসত বাড়ি হারিয়ে ফেলছে, সম্পদ হারিয়ে ফেলছে, তাদের আর কিছুই নাই, ফলে তারা শহরে এসে বস্তিবাসী হচ্ছে এবং তারা তাদের জীবন মাইগ্রেশন করে হ্যাঁ। নিচ্ছে। জি। তো এদেরকে আমরা বলছি জলবায়ু উদ্বাস্তু। এদের জন্য কিন্তু আমাদের কাজ করতে হবে, সরকারকে যেমন কাজ করতে হবে, আমরা যারা বেসরকারি সঙ্গে আমাদেরকেও কাজ করতে হবে। আরেকটা হচ্ছে এদের অধিকার, তাদের এই যে তারা যে জমি হারিয়ে ফেলেছে, এটা তো আপনার জলবায়ু পরিবর্তন বা তাদের অভিঘাতের ফলে হয়েছে, তাদের কিন্তু এগুলো ফিরিয়ে দিতে হবে। কারণ আপনি জানেন যে কেন জলবায়ু পরিবর্তন, কেন এইভাবে, আমি ওগুলোতে যাচ্ছি না। মূল কথা হচ্ছে যারা সম্পদগুলো হারিয়ে ফেলেছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে বা তাদেরকে কম্পেনসেট করতে হবে, যাতে করে তার একজন নাগরিক হিসেবে তার যে প্রাপ্য অধিকার, সেগুলো যাতে সে যাতে আপনার আবার আপনার প্রতিষ্ঠিত হয়। এটার জন্য আমরা একটা বড় কাজ করছি। আমরা আমাদের গবেষণা পর্যায়ে শেষ, আমরা কিছু কিছু পরীক্ষামূলক কাজও করে দেখছি। এখন আমাদের দেশে এখনো কিন্তু অনেক অব্যবহৃত জমি আছে, অকৃষি জমি, সেগুলো, তারপর আমাদের সরকারের খাস জমি আছে, সেগুলো বন্টন হয়, তাহলে সেগুলো যাতে এই মানুষগুলো পায়, ওখানে যাতে তারা যাতে বসত বাড়ি করতে পারে, তারা আরেকটা যাতে মানে সমাজ তৈরি করতে পারে, তারা যাতে তাদের বাচ্চাদের লেখাপড়া করতে পারে, তারা যাতে জীবনকে পরিচালনা করে, তারা যাতে আয় করতে পারে, তার জন্য কাজ করা। মোটামুটি এটা তাদের একটা বড় জীবনযাত্রার মান যাতে উন্নত হয়, এই জলবায়ু উদ্বাস্তুদের জন্য কাজ করা, এটা একটা আমাদের বড়। আরেকটা হচ্ছে তথ্য প্রযুক্তির কথা ইতিমধ্যে বলেছি। তথ্য প্রযুক্তিকে আরো কিভাবে জীবন ঘনিষ্ঠ করা যায় এবং আমাদের এই যে ধনী দরিদ্রের যে ব্যবধান, এটাকে কমিয়ে আনার জন্য তথ্য প্রযুক্তি কিভাবে ভূমিকা রাখতে পারে, এটা একটা কাজ। আর আরেকটি যেটা বিষয়, আমি যে সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারের কথা বলেছি, এটা এখন একটা আমাদের স্বপ্ন যে আমরা যেহেতু চট্টগ্রাম, আমরা কাজ করি চট্টগ্রামকে ঘিরে, আমরা এই চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানীর যে বিভিন্ন যে আপনার সরকারি বেসরকারি উদ্যোগ, তার পাশাপাশি আমরা বেসরকারি পর্যায়ে একটা সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার, যেখান থেকে যে কোনো মানুষ সামাজিক উন্নয়নের, তার দক্ষতা উন্নয়নের জন্য, তারপরে আপনার সোজা কথা হলো যে আপনার একজন মানুষ বেঁচে থাকার জন্য সামাজিকভাবে তার যেসব প্রাপ্য সুবিধাদি প্রয়োজন অথবা কোথায় সেটা পেতে পারে, সেই তথ্যগুলো পাওয়ার জন্য তার একটা জায়গা লাগবে। তো এরকম একটা ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার আমরা গড়ে তুলতে চাই, যেটা হবে সব মানুষের জন্য উন্মুক্ত। তো এইগুলো হচ্ছে আমাদের স্বপ্ন। পাশাপাশি আমরা এখন যে কাজ করছি পুরো চট্টগ্রাম বিভাগ জুড়ে, বিশেষ করে উপকূলীয় অঞ্চল এবং পাহাড়ি অঞ্চল, এগুলোকে আমরা স্থায়িত্বশীল করতে চাই। এটা আমাদের একটা বড় আমাদের এখানে একটা পরিকল্পনা। আমরা দীর্ঘমেয়াদী অনেকগুলো কর্মসূচি হাতে নিচ্ছি, কারণ শুধু কাজ করলেই হবে না, এটাকে বাঁচিয়ে রাখতে হবে। তো এই জন্য আমাদের এখন সকল প্রচেষ্টা। স্যার, অনুষ্ঠানের শুরুতে অদিতি জানিয়েছিল আপনাদের সংগঠন বেশ কিছু সম্মাননা পেয়েছে, পুরস্কার পেয়েছে। আপনার মুখ থেকে শুনতে চাই যে সম্মাননাগুলো কি কি ছিল। প্রথমে আমি একটু বলে নিই, আসলে আমরা যে কাজ, এগুলো কিন্তু পুরস্কার পাওয়ার জন্য কাজ করছি না। অবশ্যই। তবে যেহেতু উনি বলেছেন স্বীকৃতির একটা ব্যাপার, আমাদের কাজ হচ্ছে আমাদের দায়বদ্ধতা থেকে কে আমাকে পুরস্কৃত করলো, এটা আসলে ঠিক আমরা কখনো লক্ষ্য করি না। তবে
যেহেতু আমরা মনে করছি যে আমরা ভালো কাজ করি, আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের সাথে থেকে কাজ করি, এজন্য একটু স্বীকৃতি পেলে তখন নিজেদেরকে আমরা উদ্দীপ্ত বোধ করি বা আমাদের আনন্দিত হই, অনুপ্রেরণা আরো নতুন করে দায়িত্ববোধ তৈরি হয়। ওই স্বীকৃতির জায়গা থেকে আমরা ইতিমধ্যে বেশ কিছু আমরা পেয়েছি, সরকারিভাবে বেসরকারিভাবে, তো বেশিরভাগই আসলে বেসরকারিভাবে। আপনি জেনেছেন যে ইতিমধ্যে আমরা এই আমেরিকান প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের নামে যে ফেলোশিপ এটা পেয়েছি, এটি কিন্তু আমি ব্যক্তি হিসেবে না, আমাদের এই সংগঠন কাজ এগুলোর জন্য হয়েছে। জি জি আমেরিকান গভর্নমেন্টের আপনার লেজিসলেটিভ ফেলোশিপ পেয়েছি। সংগঠন হিসেবে আমরা অনেকগুলো স্থানীয় ভিত্তিক পুরস্কার পেয়েছি। আমরা বৃহত্তর চট্টগ্রামে যে সমাজ কল্যাণ ফেডারেশন, তারা আমাদেরকে স্বর্ণপদক দিয়েছে। আমরা আন্তর্জাতিকভাবে একটা পুরস্কার পেয়েছি, বিশ্ব যুব শান্তি পুরস্কার। এই পুরস্কার অর্থ ছিল যে যুব জনগোষ্ঠীকে কিভাবে সংগঠিত করে তাদেরকে একটা শান্তি প্রক্রিয়া নিয়ে যাওয়া যায়। অর্থাৎ আমি আগে বলেছি আমাদের সংগঠনটা যে প্রক্রিয়া গড়ে উঠেছিল, যে যুবদেরকে একটা আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা, তাকে একটা পজিটিভ সিটিজেন রূপান্তরিত করা, এইসব কাজের জন্য আমরা এই পুরস্কার। চমৎকার। এই সব পুরস্কারের জন্য অভিনন্দন তো থাকছে, আর আমরা আশা করব যে যেভাবে ইপসা কাজ করে যাচ্ছে তাতে এরকম আরো অসংখ্য পুরস্কার, সম্মাননা এবং আন্তর্জাতিকভাবে যে স্বীকৃতি সেটি আসবে। আপনাদের জন্য শুভকামনা থাকছে এবং অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিলেন, আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনি চট্টগ্রাম থেকে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ এবং মাছরাঙ্গার সকল দর্শককে আমাদের পক্ষ থেকে এবং ইপসার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শেষ হলো মেইল স্প্ল্যাশ রাঙা সকালের প্রথম ঘন্টা। দ্বিতীয় ঘন্টায় থাকবেন দ্বিতীয় অতিথি, তবে তার আগে রয়েছে মাছরাঙা সংবাদ এবং একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। এই মুহূর্তে চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে। জিনাত।